ট্রেনিং পর্ব নিয়ে এই মুহূর্তে মঞ্চে আসছেন ব্যবস্থাপনা পরিচালক ডেস্টিনি 2000 লিমিটেড আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ রফিকুল আমিন। আসলে আজকের অনুষ্ঠানটা একটা বিশেষত্ব হচ্ছে আমরা ঈদ রিউনিয়ন এবং একটা স্পেশাল মোটিভেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করেছি। যদিও ঈদ চলে গিয়েছে, বেশ কিছুদিন হয়েছে, কিন্তু ঈদের আমেজ কিন্তু রয়ে গেছে এবং এটা সারা বছরই থাকবে আরেকটা ঈদ আসা পর্যন্ত। তাই সারা বছর ধরেই কিন্তু ঈদ হওয়ার। আর আমাদের ডেস্টিনি যারা আমরা ডিস্ট্রিবিউটর আছি তাদের জন্য প্রত্যেক সপ্তাহে কিন্তু ঈদ। আমার জানা মতে বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যারা সপ্তাহে আয় করে থাকে এবং দিয়ে থাকে, আর কোনো প্রতিষ্ঠান সম্পর্কে আমি জানি না। এবং এত বড় স্কেলে মানে একটি কোম্পানি আছে। আজকের ট্রেনিংটা অনেকটা আগের মতো অনেকগুলো বিষয় চলে আসলেও আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো যে আমি অনেকগুলো বিষয়কে বারবার দেখিয়ে থাকি। এই জন্য ইংলিশে একটা কথা আছে যে রিপিটেশন অফ এনিথিং ক্যান হেল্প টু রিমেম্বার, আর বলা হয় যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার পারফেক্টনেস বাড়বে। আমরা যখন মার্কেটিং প্ল্যান সেমিনার দেখাই, এটা সব সময় কিন্তু প্রায় একই রকমের থাকে, বারবার দেখতে হয়। অনেক বিষয় দেখবেন আপনি আগে অনেকবার দেখেছেন, তখন তেমন কোনো অনুভূতি আপনার তৈরি হয়নি, তেমন রিয়েলাইজেশন আপনার আসে নাই। আজকে হঠাৎ করে কোনো একটা বিষয় আপনার চোখে এমনভাবে আটকে গেছে যেখান থেকে হয়তো আপনার একটা টার্নিং পয়েন্ট শুরু হতে পারে। আর সবসময় মনে রাখবেন, পৃথিবীর একটি মানুষও ব্যর্থ হোক এই পরিকল্পনায় সৃষ্টিকর্তা কোনো মানুষ তৈরি করেন নাই। সৃষ্টিকর্তা যেদিন মানুষ তৈরি করেছেন, ওনার উদ্দেশ্য ছিল 100 ভাগ লোক সফল হোক। তাহলে যারা সফল হতে পাচ্ছেন না, তার কারণ আপনি আমার সাথে একমত হবেন, সেটা আমরা নিজেরাই দায়ী। সেটা কি? যেমন মনে করেন, পৃথিবীতে দুই ধরনের লোক কখনোই সফল হয় না। এক ধরনের লোক হচ্ছে যারা কোনো সফল হওয়ার জন্য কোনো প্রোগ্রামে নিজেকে সম্পৃক্ত করে না। যেমন আমাদের কথাই যদি ধরি, তাহলে আমি বলতে পারি যারা এখন পর্যন্ত ডেস্টিনিতে সম্পৃক্ত হয়নি, তারা কি ডেস্টিনি থেকে উইকলি ইনকাম পাবে? পাবে না। এটা হচ্ছে এক ধরনের লোক। আরেক ধরনের লোক আছে যারা সফলতার সাথে সম্পৃক্ত হয়েও কাজ করে না, তারাও কিন্তু ব্যর্থ হয়। যেমন আমি আমাদের ক্ষেত্রে বলতে পারি, আমাদের এখানে তো অনেক ডিস্ট্রিবিউটর জয়েন করছে, সবাই কি উইকলি ইনকাম করে? করে না। আপনাদের অনেকের মানে জয়েন করার আগে বা জয়েন করার পরে একটা ধারণা ছিল, একটা ভ্রান্ত ধারণা ছিল যে MLM কোম্পানি অথবা ডেস্টিনিতে বেশি পয়সা কামানোর একমাত্র উপায় হচ্ছে বেশি বেশি লোক জয়েন করানো, তাই না? যার যত বেশি লোক আছে সে তত। এই কথাটা সত্যি না। কথা সত্যি হচ্ছে যার যত বেশি সেলস ভলিউম থাকবে সে তত বেশি পয়সা আয় করবে। তার প্রমাণ হচ্ছে এমন লোকও পাওয়া যাবে যার গ্রুপে হাজার হাজার লোক আছে, তার মুখ দিয়েই কিন্তু বের হয়, সে নিজেই বলে আমার এক সাইড দিয়ে অনেক লোক, তারপর আমি পয়সা কামাই না। তারপরে কি? সে নিজেই স্বীকার করতেছে হাজার হাজার লোক আছে, কোনো ইনকাম নাই। আবার অনেকের গ্রুপে অনেক কম লোক নিয়েও কিন্তু ভালো পয়সা আয় করছে। তাহলে ব্যাপারটা কিন্তু লোক নিয়ে নয়, ব্যাপারটা হচ্ছে পণ্য বিপণন নিয়ে। তাই আমরা যে বিষয়গুলোকে বেশি হাইলাইট করতে চাই এখানে, সেটা হচ্ছে পণ্য বিপণনের যতগুলো কৌশল আছে। এখন আমরা কিন্তু দেখেছি, খেয়াল করে আমি বিশেষ করে দেখেছি যে পণ্য বিপণন বলতে এখন আমরা গাছ বেচা ছাড়া আর কিছু বুঝি না। আর বাকিগুলো হচ্ছে দেখানোর জন্য রাখা। এই আমাদের এটা আছে, আমাদের টিভি আছে, আমাদের ফুড মেসেঞ্জার আছে, আমাদের এই আছে সে আছে, কিন্তু মূল যেন একটা জিনিসের উপরে আমরা বসে আছি। ওই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে শুধু জয়েনিং করানোর জন্য দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে যে লোকটা জয়েন করলো তার কোনো প্রশিক্ষণ না দেয়া, তারে পণ্যের ভিতরে না আনা, তাহলে আপনার কিভাবে উন্নতি হবে? শুধু এককালীন যারা জয়েন করতেছে তাদের ফর্ম দিয়ে আপনি যে সাইকেল আয় করতেছেন, এটা কিন্তু 100% লিনিয়ার ইনকাম, রেসিডুয়াল ইনকাম না। তার মানে আপনি সবসময় ঝুঁকির মধ্যে আছেন, যে কোনো সময় আপনার ইনকাম জিরো হয়ে যেতে পারে। ইনকামকে ওই লেভেলে রাখার একমাত্র উপায় হচ্ছে নিজের দলীয় লোকদেরকে পণ্য ব্যবহার এবং পণ্য ক্রয়ে উৎসাহী করা। আমরা যে জিনিসটাকে বেশি, আমি ব্যক্তিগতভাবে আমি যে জিনিসটাকে বেশি গুরুত্ব দেই, সেটা হচ্ছে হিউম্যান নেচার। দেখেন, পৃথিবীতে সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং কি জানেন? যে ব্যক্তিটি মানুষের চরিত্র বৈশিষ্ট্য বুঝতে পারে, হিউম্যান নেচার, বা আমি বলে থাকি হিউম্যান ইঞ্জিনিয়ারিং। হিউম্যান ইঞ্জিনিয়ারিং যে ভালো বুঝে, আমি তাকে সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হিসাবে আমি করে থাকি।
কেন জানেন? দেখেন, আমি আপনার একটু ধারণা দিই, দুই একটা ধারণা দিলে বুঝে ফেলবেন। টয়োটা গাড়ি ঠিক করতে পারে, এরকম একটা ইঞ্জিনিয়ারের প্রতি আপনার অভিব্যক্তি কেমন হবে? আপনি ভাববেন টয়োটা গাড়ি বানায় হচ্ছে জাপান, সেই গাড়ি ঠিক করে ইনি। তার মানে একটা দামি গাড়ি, যারা ম্যানুফ্যাকচারার, যেরকম নাম সেই প্রোডাক্টের ইঞ্জিনিয়ারের দামও এরকম। এখন মনে করেন আরেকজন লোক জিঞ্জিরাতে ঠেলা গাড়ি বানায়, এখন একজন লোক এসে বলছে যে আমি ঠেলা গাড়ির ইঞ্জিনিয়ার। আপনি তাকে কতটুকু মূল্যায়ন করবেন টয়োটার ইঞ্জিনিয়ারের সাথে তুলনা করলে? টয়োটা গাড়ি জাপান তৈরি করে সেটার একজন ইঞ্জিনিয়ার আছে, আর ঠেলা গাড়ি বানায় যে ইঞ্জিনিয়ার সেটার একটা ইঞ্জিনিয়ার আছে। দুজনকে দুই চোখে দেখবেন না? একজনকে বড় করে একজনকে ছোট করে। চলেন এবার আপনাকে আমি আরেকটা এক্সাম্পল দিই। মানুষ বানায় হচ্ছে আল্লাহ, এবং সেই মানুষের ইঞ্জিনিয়ারের দাম কতটুকু হবে? দেখছেন কথাটা কি বুঝে দিচ্ছি আমি? মানে পৃথিবীতে শ্রেষ্ঠ ইঞ্জিন হচ্ছে মানুষ, এবং এইটার ইঞ্জিনিয়ারিং যে যা ভালো বুঝে তাকে তাই নিশ্চয়ই শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার বলতে হবে, যে এটার মেকানিজম গুলো বুঝতে পারে যে মানুষ কেমন, হিউম্যান নেচার। আসলে আমরা প্রত্যেকেই যদি মানুষের নেচার বুঝে যদি কাজ করতে পারি, পৃথিবীতে একটি মানুষের সাথে আপনার সমস্যা থাকবে না, নট এ সিঙ্গেল পার্সন। আমরা এই জিনিসটাই আজকে আলোচনা করব, যে আমি কি, আমার ভিতরে কি আকাঙ্ক্ষা আছে, আমি কি চাই, একজন মানুষ কি চায়। এই বিষয়গুলো যদি আমার কাছে ক্লিয়ার হয়ে যায়, তাহলে কাজ করতে সুবিধা। যেহেতু মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমটা হচ্ছে মানুষ নিয়ে কাজ করা, ইট ইজ এ পিপলস বিজনেস, ইট ইজ ম্যান টু ম্যান বিজনেস। মানুষ মানুষকে সহযোগিতা করে। পৃথিবীতে একটি ব্যবসা পাওয়া যাবে না মাল্টি লেভেলের বাইরে যেখানে মানুষ মানুষকে সহযোগিতা করে ব্যবসায় উন্নতি লাভ করার জন্য। আপনি যদি কোনো ট্রেডিশনাল বিজনেসে যান, একজনকে বলবেন যে ভাই আপনার ব্যবসাটা আমার খুব ভালো লাগছে, খুব ভালো ব্যবসা করেন আপনি, খুব সফল, আমি আপনার এই ব্যবসার কৌশলটা শিখতে চাই। শিখার পরে আপনার ব্যবসার পাশে আমি একটা ব্যবসা দিয়ে বসবো, প্রত্যেকদিন সকালে এসে আপনাদের বুদ্ধি নেব, বা প্রতি সপ্তাহে এসে আপনাদের বুদ্ধি নিব, আপনি আমার একটু সহযোগিতা করবেন, করবেন না? উনি কি করবে? উনি বলবে লোকটা বলে কি, আমার থেকে টেকনিক শিখে আমার পাশেই বসবে। কিন্তু মাল্টি লেভেল মার্কেটিং এ যদি আপনি একজন ডিস্ট্রিবিউটরকে বলেন যে ভাই আপনি শুনলাম আপনি নাকি এমএলএম করেন, তো আমি আপনার থেকে এমএলএম ব্যবসাটা শিখবো, শিখে আপনার পাশে বসে বসে করব, আপনার কোনো আপত্তি নেই তো? সে আপত্তি করবে? দেখছেন ব্যাপারটা কতটুকু পার্থক্য? যে এমএলএম এ কোনো হিংসা নাই, কিন্তু ট্রেডিশনাল বিজনেসে কিন্তু হিংসা আছে, থাকতে হবে, কারণ হিংসা না থাকলে সে আগাইতে পারবে না। এবার আসেন, ট্রেডিশনাল বিজনেসে বলা হয় তুমি যদি কোনো রহস্য জানো, তুমি কোনো যদি সিক্রেট জানো, এটা সবাইও বলো না, এটা তুমি ধরে রাখার, কারণ এটা তোমার পুঁজি, এটা তোমার অ্যাসেট। আর এমএলএম বিজনেসে বলা হয় তুমি যদি কোনো সিক্রেট জানো, এটা আরেকজন শিখাই দাও, তাহলে তোমার ব্যবসা বাড়বে। কোন জায়গাটা কন্ট্রাডিকশন দেখেন, মানে মিলাইতে পারি না। যে ট্রেডিশনাল বিজনেসে বলে সিক্রেট রাখো, এমএলএম বিজনেসে বলে সিক্রেট ডিসক্লোজ করো। আর এবার বুঝতে পারতেছেন যে কোন জায়গায় আমাদের দ্বন্দ্ব হচ্ছে। আমাদের সবচেয়ে বড় সিক্রেট হচ্ছে আমাদের কোনো সিক্রেট নাই। এটা হলো সবচেয়ে বড় সিক্রেট, যে উই হ্যাভ নো সিক্রেট। আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান নেচার। আমি যে কথাটা বলছিলাম, আমরা কি চাই? আমরা প্রত্যেকে কিন্তু দুইটা জিনিসের জন্য খুব লালায়িত, দুইটা জিনিসের জন্য আমরা যেন ডাই হার্ড। সেই দুইটা জিনিসের নাম হচ্ছে সাকসেস এন্ড হ্যাপিনেস। আমরা এটা চাই, কে না চায়? একজন লোক খুঁজে পাওয়া যাবে। প্রত্যেকটা লোক জীবনে সফল হতে চায়, প্রত্যেকটা লোক জীবনে সুখী হতে চায়, কিন্তু কিভাবে সফল হয় আর কিভাবে সুখী হয় এই জিনিসটা কিন্তু অধিকাংশ লোকের জানা নেই। বলতে গেলে অনেক কম লোকের জানা আছে, অধিকাংশ লোকের জানা নেই। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে আমরা এই বিষয়ে কখনো সময় দেই নেই। সফল কিভাবে হয়, সুখী কিভাবে হওয়া যায়, এই বিষয়ে যদি আমরা সময় দিতাম, তাহলে আমাদের সফল এবং সুখী হতে আর কষ্ট হতো না। হাউ মেনি knows that many of us even don't know how to become happy and successful? আমাদের মধ্যে অনেকে জানিও না যে কিভাবে আমরা হ্যাপি হব, কিভাবে সাকসেসফুল হব। সো একজন ভদ্রলোক টম হপকিন্স, বিখ্যাত রাইটার, উনি একটা দারুণ কথা বলেছিলেন, যে আমরা বছরের পর বছর সফলতার পিছনে দৌড়াদৌড়ি না করে 5টা মিনিট বসে একটু চিন্তা করে দেখি না আসলে সফল বলতে কি বোঝায়, কিভাবে সফল হয়, তাহলে তো আমাদের এত কষ্ট করা লাগে না। উনি বলেছেন, বিফোর উই স্পেন্ড মেনি ইয়ার্স চেজিং আফটার সাকসেস, স্পেন্ড এ ফিউ মিনিটস ডিফাইনিং ইট। যে সাকসেসটা কি, সাকসেসের ডেফিনিশনের অর্থটা কি? সফলতা বলতে কি কাড়ি কাড়ি টাকা? সফলতা বলতে কি উচ্চতর ডিগ্রি? সফলতা বলতে কি রাজনৈতিক জনপ্রিয়তা? আসলে সফলতা বলতে কি বোঝায়, এটাকে আগে ডিফাইন করো, তাহলে দেখবে তুমি সফল হয়ে গেছো। আপনি একটু কষ্ট করবেন আজকের পরে, যে আপনার দৃষ্টিতে সফলতা বলতে কি বোঝায়। আপনি যদি না বুঝতে পারেন, যাকে আপনার সফল মনে হয় তার সাথে বসেন, দেখবেন সে বলবে। এবার আমাকে যদি প্রশ্ন করেন যে আপনি বলেন না যে সফলতা আপনার দৃষ্টিতে কিভাবে আপনি মূল্যায়ন করেন, আমি যেটাকে সফলতা মনে করি
সেটা হচ্ছে আমি যদি একটি লোকেরও আমার সারা জীবনে হেল্প করে তাকে যদি প্রতিষ্ঠিত করতে পারি, যেভাবে সে সৎভাবে অর্থ উপার্জন করে তার পরিবার তার জীবনযাত্রা নির্বাহ করে নিরাপদ মৃত্যু সে যাবে, সেইটাকে আমি সফলতা মনে করি। মানে কি বলেছি, অন্তত একটি লোকেরও যদি পারি, সেটা যদি একটি ব্যক্তিও হয়, তাহলে আমি এটাকে কিন্তু সফলতা বলি, আমার দৃষ্টিতে আমার সফলতা। এখন আপনি যদি আমার সাথে আমার সফলতার ডেফিনিশনের সাথে এগ্রি করেন, তাহলে সেটা হইতে পারে আপনার সফলতার ডেফিনিশন। একটু বসে চিন্তা করে দেখেন তো আপনি জীবনের কাছে কি চাচ্ছেন, হোয়াট এক্স্যাক্টলি ইউ আর লুকিং ফর। দেখেন এই যে এগুলো কিন্তু ছোট ছোট কথা, খুবই ছোট ছোট কথা, কিন্তু বড় বড় অর্থ। যে আপনি কি চাচ্ছেন, কয়জন লোক জানে যে সে কি চাচ্ছে, কয়জন লোক জানে, জানতে হবে। আপনি যদি আপনার গন্তব্যে যেতে চান, ধরেন আপনি কক্সবাজার যেতে চান, তাহলে আপনি কি করবেন, আপনাকে চিন্তা করতে হবে কিভাবে যাব, বাসে যাব, ট্রেনে যাব, না প্লেনে যাব। সিদ্ধান্ত নেওয়ার পরে এবার বাসে গেলে গিয়ে আপনাকে বাসের টিকিট কাটতে হবে, বুকিং দিতে হবে, তারপর বাস চালু হবে, যাবেন। কিন্তু এমন কি কখনো ঘটেছে যে আপনি উদ্দেশ্যবিহীন ভাবে ঘর থেকে বেরোয়েছেন, বেরোয় তখন আপনি বাসের স্টেশনে যেয়ে বলছেন ভাই একটা টিকিট দেন, তো কাউন্টার বলছে কোথায় যাবেন, আপনি বলছেন জানি না, তো উনি আপনাকে বলছে যান, আপনি তাহলে কক্সবাজার ঘুরে আসেন। এই কথাটাই লোকটা বলবে? অর্থাৎ আপনার গন্তব্য কি আরেকজন দেখাই দিবে না, আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে হোয়ার ইউ ওয়ান্ট টু গো, হোয়েন ইউ ওয়ান্ট টু গো, হাউ ইউ ওয়ান্ট টু গো। আপনি কোথায় যাবেন, আপনি কখন যাবেন, আপনি কিভাবে যাবেন, এই জিনিসটা কিন্তু আপনাকে ডিফাইন করতে হবে। সো হোয়াট ডু আই ওয়ান্ট ইন মাই লাইফ টাইম, আমি আমার জীবনে কি চাচ্ছি। আমি তো আসছি সীমিত সময়ের জন্য, আল্লাহ তো আমাকে একটা মিশন দিয়ে পাঠাচ্ছে, একটা উদ্দেশ্য দিয়ে কিন্তু আপনাকে পাঠাচ্ছে এখানে। জিজ্ঞাসা করে দেখেন আপনি কি চান। আপনি মনে করতে পারছেন আমার এই কথাটা আজকে বলার পরে নিজে রিয়েলাইজ করে দেখেন, কখনই কি এভাবে চিন্তা করে দেখছেন, কখনো একটিবার? এখানে অনেক বয়সের লোক আছেন, জীবনে একটিবার জিজ্ঞাসা করছেন নিজেকে যে আমি জীবনের কাছে কি চাই? কেন চান নাই জানেন? কারণ আপনার বাবাও চায় নাই, আপনার দাদাও চায় নাই, আপনার সমাজও চায় নাই, আপনি নিজেও জানেন না। খালি আপনি করতেছেন আল্লাহ যে কয়দিন রাখে আর কি, মানে আল্লাহর ইচ্ছা, আপনাকে আল্লাহ যখন ইচ্ছা উঠে নিয়ে গেল, তাই না? কোনো উদ্দেশ্য নাই। সবসময় এরকম উত্তর দিলে কিন্তু জীবনের কোনো গতি তৈরি হয় না। দেন হাউ ক্যান আই অ্যাচিভ দোজ থিংস। এখন প্রশ্ন হচ্ছে অনেকেই জানে আমার কি চায়, যারা চায় তারা আবার জানে না এটাকে কিভাবে অর্জন করতে হবে। এই দুইটা সমস্যা আছে, তাই আমরা অনেকে সফল হতে পারি না। আর এর মূল কারণ হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের দেখার ভঙ্গি। আমরা কিভাবে একটা জিনিসকে দেখি সেটার উপরে নির্ভর করছে যে আমরা আসলে জীবনে কি চাই এবং কেন পাচ্ছি না। পুরো জিনিসটাই কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গির উপরে নির্ভরশীল। তো আমি যেটা বলবো যে বিকজ দেয়ার ইজ সামথিং ইউ ক্যান ডু টুডে, আজকে আপনি কিন্তু একটা কিছু করতে পারেন যেটা আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। আমি সে কথাটাও আজকে আপনাকে জানাবো। আপনি এমন কিছু একটা আজকে করতে পারেন যেটা আপনার জীবনের মোড় একেবারে ঘুরিয়ে দিতে পারে। সেটা কি? আপনাকে ছোট্ট একটা ডিসিশন নিতে হবে। ইউ হ্যাভ টু টেক এ ডিসিশন। সেটা হচ্ছে নাও দি চয়েস ইজ ইউরস। সেই ডিসিশনের পছন্দটা কিন্তু আপনার, কিন্তু আমি আপনাকে বলে দেবো যে কোন কাজটা করতে হবে। সেটা হচ্ছে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আসলে জীবনে সফল হতে চান কিনা। যদি হতে চান তাহলে কতগুলো বাইন্ডিংস আছে, কতগুলো রুলস আছে যেগুলো আপনাকে ফলো করতে হবে। এখন এটা নেয়া না নেওয়াটা হচ্ছে আপনার ব্যাপার। আমি শুধু আপনাকে অফার করব, দ্যাটস কমপ্লিটলি ইউ। ওয়ান্স ইউ স্টার্ট বিলিভিং দ্যাট ইউ ক্যান বি সাকসেসফুল, এই হচ্ছে সেই সিদ্ধান্তটা। আপনি যখন এখানে বসে চিন্তা করা শুরু করবেন যে আমি আসলে সফল হতে পারবো, এই তখন ঘটনাটা ঘটা শুরু হয়ে যাবে। এইটা হচ্ছে জাদু। এটাই হচ্ছে আপনার সেই আলিবাবা 40 চোরের সেই সিমসিম ভাগ বা সিসিম ভাগ যেটাই বলে থাকে, সিমসিম খুলজা যেভাবে বলে, আসলে এটাই সেই জাদুর কথা। যে আপনি যখন থেকে ভাবা শুরু করবেন যে আমি জীবনে সফল হইতে পারবো এবং হতে যাচ্ছি, আমি হবই, এই কথা যখন আপনার এখানে চলতে থাকবে কম্পিউটার প্রসেসরে, তখন থেকে কিন্তু ঘটনাটা ঘটা শুরু হবে। সেটা কি? আপনার সফলতার কাজ শুরু হয়ে গেল, কনস্ট্রাকশন। দেন ইউ উইল বি সাকসেসফুল টু। এই হচ্ছে সিম্পল একটা কৌশল, যেই কারণে আপনারা হয়তো অনেকে এখনো পিছিয়ে আছেন। বিদ্যা বুদ্ধির জন্য নয়, ধন সম্পত্তির জন্য নয়, শুধু চিন্তা শক্তির জন্য। কেন জানেন? এই পৃথিবীতে যত লোক জন্ম নিয়েছে তাদের মধ্যে যারা সফল হয়েছে তারা এই জন্য সফল হয়নি যে তাদের মগজ খুব বড়, তাদের বাবা মা ছিল খুব উচ্চতর বংশের। আসলে তাদের চিন্তা ছিল অনেক বড়, বড় বড় চিন্তা করতো, তাই তারা বড় হয়ে গিয়েছে।
দ্য ট্রুথ অ্যাবাউট দিস সাকসেস, সাকসেস সম্পর্কে একটা সত্য কথা হচ্ছে, সাকসেস ইজ ডিটারমাইন্ড বাই দি ওয়ান্স থিঙ্কিং, নট সো মাচ বাই দি সাইজ অফ ওয়ান্স ব্রেন। সাকসেসটা ডিটারমাইন হয় একজনের চিন্তার আয়তন দিয়ে, চিন্তার সাইজ দিয়ে, মগজের সাইজ দিয়ে নয়। কারণ মগজের সাইজ দিয়ে যদি একজনকে সফল ধরা যেত, তাহলে আমাদের চাইতে বড় সাইজের মগজ তো টিভি মাছ হাতি এদেরও আছে, এরা সবাই সফল হয়ে যেত। আসলে মগজের সাইজ দিয়ে নয়, চিন্তার সাইজ দিয়ে। এখন নিজেকে প্রশ্ন করেন, তাহলে বড় চিন্তা করার ব্যাপারে আপনাকে আটকাইছে কে জানেন? সেটাও কিন্তু আপনার চিন্তা। আপনাকে আটকাইছে আপনারই চিন্তা। আপনাকে বলছে দূর, এই পাগলামি করা যাবে না, মানুষ কি ভাববে, মাথা খারাপ নাকি, আমি এই মান সম্মান হারাইতে পারবো। দেখেন, বড় হওয়ার চিন্তা বাদ দিয়ে মান সম্মান হারাবার ভয়ে যখন হাত পাততেছেন, তখন মান সম্মানটা কোথায় থাকতেছে? যখন ভিক্ষা করতেছেন, যখন ধার চাইতেছেন, মান সম্মান তো তখনই চলে গেছে। আর মান সম্মান যাওয়া বাকি কি? বরং আত্মসম্মান হচ্ছে যেখানে আপনি নিজে চিন্তা করবেন যে আমি পারবো এবং আপনার কাজটা করবেন। ইউর মাইন্ড ইজ ইউর ওবিডিয়েন্ট সার্ভেন্ট। আপনার চিন্তাটা, আপনার যে মেধা বা আপনার যে ব্রেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার অনুগত কর্মচারী। এইটা হচ্ছে আপনি তাকে যা বলবেন, বিশ্বাস করেন, এর বাইরে একটা কাজও করে না, সে এক্স্যাক্টলি ওই কাজটাই করে। তার মানে আপনি যখন কোনো কিছু, আপনার চিন্তা যখন কোনো কিছু আনতেছে, সেটা হচ্ছে আপনি যেভাবে তাকে প্রিভিলেজ দিচ্ছেন। ইট উইল প্রসেস দি প্রোগ্রাম ইউ গেভ ইট। আপনি তাকে, মানে আপনার মাইন্ডটাকে যদি ধরি, কল্পনা করি একটা কম্পিউটার। দেখেন, এই কম্পিউটারে কিন্তু আমি কাজ করেছি সকাল থেকে, করে আমি কিছু কথা সাজিয়েছি, কিছু প্রোগ্রাম সাজিয়েছি। আপনাদের কি মনে হয় আমি সকালবেলায় যে কাজগুলো করেছি সেটা পর্দায় উঠতেছে না? নাকি আমি সকালে করছি একটা কাজ আর এখন উপরের থেকে আরেকটা নিচে নাজিল হইতেছে? এমন কিছু হইতেছে না তো? নাকি আল্লাহ কিছু উঠাইতেছে এখানে? আল্লাহ তো আমার উপর দিয়ে উঠাবে। আমি নিজে বসে সকালে কিছু কাজ করছি। এই জিনিসগুলো ক্লিয়ারলি যেটু বলছি, যে মানুষের একটা ভ্রান্ত ধারণা হচ্ছে নিয়তির প্রতি, যে নিয়তি আপনার ইয়েটা বদলাই দেবে, ভাগ্যটা বদলাই দেবে, আপনি কিছুই করা লাগবে না। এই কথাটা ঠিক না। আপনার ভাগ্য বদলাচ্ছে আপনি যেভাবে বদলাইতে চাচ্ছেন। দেখেন, আমাদের ভাগ্যটা কিন্তু লুকায়িত আমাদের ব্রেনের মধ্যে। ফরচুনস আর মেড ইন আওয়ার মাইন্ড। ভাগ্য কিন্তু আমাদের মনের মধ্যে, আমাদের চিন্তার মধ্যে কিন্তু লুকায়িত। আমরা যেভাবে চিন্তা করি সেভাবে কাজ করে। সেটা হচ্ছে ইউর মাইন্ড ইজ দ্য আলটিমেট পার্সোনাল কম্পিউটার। আপনার মাইন্ড হচ্ছে অ্যাকচুয়ালি একটা কম্পিউটার, অ্যান্ড ইউ আর দি প্রোগ্রামার। এই জিনিসটা আজকে সিক্রেটটা আপনাকে বলে দিলাম। এরপরের থেকে এই সিক্রেটটা যদি ধরতে পারেন, আমি মনে করি আজকের পরের থেকে আপনার সফলতার জন্য আপনি আপনাকে ছাড়া আর কাউকে দায়ী করার অবকাশ রইল না। আপনি কাউকে দায়ী করতে পারবেন না। You cannot blame anybody other than you যে not being successful in life. এবং যারা সফল হয়েছে তাদের জীবন ইতিহাস পড়ে দেখবেন, তারাও তাই বলবে যে আমি সফল হয়েছি এই জন্য, বিকজ I decided to do that. So please take your decision today, right now. এখনই আপনি আপনার সিদ্ধান্তটা নিয়ে নেন, সেটা হচ্ছে আমি সফল হব। আর সফল হওয়ার জন্য আমি আপনাকে 3টা গোল্ডেন রুল ডেভেলপ করার জন্য অনুরোধ করব। 3 গোল্ডেন রুল। এই 3টা জিনিস যদি আপনি ডেভেলপ করতে পারেন, আপনার সফলতার কাজ শুরু হয়ে যাবে। কারণ আপনার তো কিছু ইঞ্জিনিয়ারিং লাগবে। প্রথম তো আপনি চিন্তা করছেন যে আমি সফল হব। এখন এই 3টে জিনিস কি? 1 নম্বর জিনিসটা হচ্ছে বিলিভ, বিশ্বাস। বিশ্বাস রাখতে হবে নিজের উপরে, বিশ্বাস রাখতে হবে পারিপার্শ্বিক অবস্থার উপরে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, রাষ্ট্র, কোম্পানি। কারণ আপনি যদি বিশ্বাস করতে না পারেন, তখন তো কাজটাই শুরু হলো না। যে কারণে বিশ্বাসকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এইভাবে বলা হয়েছে। দেখেন, আমরা যারা মুসলমান ধর্ম চর্চা করি, সেখানে কোরআন শরীফের প্রথম লাইন খুবই অদ্ভুত। বলছে, আমার এই কিতাবখানি আমি তাদের প্রতি নাজিল করিয়াছি যারা অদেখা জিনিসকে বিশ্বাস করে। কি একটা অদ্ভুত কথা না? কেন ওখানেও বলতে পারতো না যারা দেখে শুনে অঙ্ক কষে যুক্তি সহকারে বিশ্বাস করে, আমি তাদের জন্য নাজিল করছি? বলছে নাকি? বলছে আমি তাদের প্রতি নাজিল করিয়াছি যারা গায়েবী জিনিসে বিশ্বাস করে। তাই না? এই বিশ্বাস জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় সিক্রেট। কারণ বিশ্বাস জিনিসটাকে আল্লাহ পছন্দ করেন কেন? কারণ শয়তান আল্লাহকে বিশ্বাস করে নাই। এই জন্য অবিশ্বাসীকে উনি বলে তুমি ধ্বংস হবা। হে অবিশ্বাসীগণ, তুমি ধ্বংস হবা। হে বিশ্বাসীগণ, তুমি পুরস্কৃত হবা। চিন্তা করে দেখছেন? এই জন্য আপনার উচিত এই কৌশলটাকে করা, গ্রহণ করা এবং আপনি ব্যবহার করা। সেটা হচ্ছে কি? ইউ হ্যাভ টু বিলিভ ইন ইউ দেন ড্রিমস। স্বপ্ন। দেখেন, স্বপ্ন কিন্তু সৃষ্টিকর্তার সৃষ্টি। উনি স্বপ্ন দেখেন। উনি যখন স্বপ্ন দেখা শুরু করছেন, উনি ফেরেশতাদের সাথে, জিনের সাথে শেয়ার করলেন যে আমি এমন একটা সম্প্রদায় তৈরি করতে চাই যারা এই করবে।
তখন ওরা নিষেধ করছে যে এই কাজটা করেন না, ভুল করতেছেন। উনি বলছেন আমি যা বুঝি তুমি তা বুঝো না, চুপ থাকো, আমি এটা করব। ওনার স্বপ্নে কিন্তু বাধা দেওয়ার লোকের অভাব ছিল না, ইবলিস বাধা দিয়েছে। আপনার কি মনে হয় না আপনি যখন স্বপ্ন দেখবেন তখন আপনাকেও কেউ বাধা দেবে? কেন বাধা দেবে না? অবশ্যই দেবে। তাই ড্রিম থাকতে হবে। ড্রিম না থাকলে, ড্রিম হচ্ছে আপনি যখন রাত্রেবেলা গাড়ি চালান, গাড়ির যদি হেডলাইট বন্ধ থাকে, গাড়ির স্পিড কতটুকু থাকে বলেন? খুব আস্তে আস্তে, মনে হয় যেন সামনে কিছু দেখতেছি না, কখন গর্তের মধ্যে পড়ে। আর যখন লাইটটা দূরে বাড়েন তখন কনফিডেন্স বাড়ে, গাড়ি দৌড়ায়। সো আপনার গাড়ির হেডলাইট যেভাবে কাজ করে, ড্রিম কিন্তু আপনার জীবনে ঠিক একইভাবে কাজ করে। হোয়েন ইউ হ্যাভ এ ড্রিম, ইউ হ্যাভ এ হোয়েন ইউ হ্যাভ এ ড্রিম, দেন ইউ হ্যাভ এ স্পিরিট অফ ওয়ার্কিং। তখন আপনি কাজ করার কিন্তু মজা পান। দেন অ্যাটিটিউড, অ্যাটিটিউড হচ্ছে দৃষ্টিভঙ্গি। আপনি একটা জিনিসকে দুইভাবে দেখতে পারেন। আপনার সামনে দিয়ে একজন লোক চলতেছে, আপনি তার পিছে হাঁটতেছেন, আপনি এটাকে দুইভাবে ব্যাখ্যা করতে পারেন। আপনি বলতে পারেন যে ভদ্রলোক আমার সামনে সামনে ঘুরতেছে, কথাটা সত্যি। আবার আপনি বলতে পারেন আমি ওনার পিছে পিছে ঘুরতেছি, এই কথাটাও সত্যি। আপনি কোন দৃষ্টিভঙ্গিতে বলবেন সম্পূর্ণ আপনার ব্যাপার। অর্ধ গ্লাস পানির মধ্যে আপনি বলতে পারেন গ্লাসের দিকে তাকিয়ে যে এই গ্লাসে অর্ধেক পানি নাই, কথাটা কিন্তু একদম সত্যি। আবার আপনি অন্যভাবে বলতে পারেন যে এই গ্লাসে অর্ধেক পানি আছে। এখন আপনি যদি মনে করেন পানি আছে কথাটা বলা খুব সুন্দর লাগে, পানি অর্ধেক নাই বলাটা খারাপ লাগে, তাহলে এখন থেকে আমরা যেন প্রত্যেকের অর্জনটাকেই বেশি প্রশংসা করি। সে কি অর্জন করতে পারে নাই, সে কি ফেল করছে, এগুলা নিয়ে যেন আমরা কথা না বলি। আজ পর্যন্ত কোনো বাবা মাকে দেখছেন 100 মার্কের মধ্যে ছেলে যখন 80 মার্কে স্টার মার্ক পায়, কোনটা নিয়ে বাবা মা হইচই করে? 80 মার্ক পেয়েছে এটা নিয়ে, না 20 মার্কে ফেল করছে কান্দাকাটি করে? আমার জাদু তো 20 মার্কে ফেল করছে, এখন কি হবে? সি 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 20 মার্কে ফেল করছে বলে নাকি? নাকি বলে আমার জাদু 80 মার্ক পাইছে স্টার। আপনাকে জিনিসটা বুঝতে হবে, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি আমি। ঠিক এক্স্যাক্টলি আমাদের অর্জনগুলোকে যেন আমরা বড় করে দেখি। আমাদের এই ব্যর্থতা রয়ে গেছে, রাষ্ট্রীয়ভাবে রয়ে গেছে, সামাজিকভাবে রয়ে গেছে, পারিবারিকভাবে রয়ে গেছে, যে আমরা অর্জনগুলোকে ছোট করে দেখি বা অনেক সময় তুলিও না, কিন্তু আমাদের ব্যর্থতাগুলোকে দিয়ে আমরা কিন্তু স্টোরি করি, নিউজ করি। সো চলেন আমরা আস্তে আস্তে দেখি, একটা একটা করে প্রথমে বলেছি বিশ্বাস। কেন আপনার বিশ্বাসের দরকার? বিশ্বাস মানে বিলিভ ক্রিয়েটস কারেজ, এন্ড কারেজ হেল্প আস টু প্ল্যান, টু ডু প্ল্যান এন্ড অ্যাকশন। বিশ্বাস আমাদের মধ্যে সাহস তৈরি করে, আর সাহস থাকলে আমরা একটা পরিকল্পনা করতে পারি, কাজটাও করতে পারি। এই জন্য আপনার বিশ্বাসের দরকার। এবং পৃথিবীতে যতজন লোক সফল হয়েছে তাদের সফলতার প্রথম চাবিকাঠিটা ছিল বিশ্বাস। সো বিলিভ ইন ইউ, ইউ শুড বিলিভ দ্যাট ইউ ক্যান ডু ইট। আপনি এখান থেকে বিশ্বাস করা শুরু করেন, আপনি পারবেন। বাস, এই বিশ্বাসটা আমার আছে, আমার ছিল, আমার থাকবে দেখে কিন্তু আমি মনে করি, আমি কিন্তু সবসময় নিজের বলি আমি তো ব্যর্থ বলি না। আপনার কি মনে হয় না যে আমি আপনাদের মতো? কি আপনাদের মতো মানে কি? আমি মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার কোনোদিন স্বপ্নও দেখি নেই। আমি ছিলাম দাবা খেলোয়াড়, চুপচাপ দাবা খেলতাম। আপনারা যারা জানেন, যারা দাবা খেলে এরা কিন্তু কথা কম বলে। কেউ প্রশ্ন করলে নামের উত্তর না দিয়ে কি করে হাসে, এমন লজ্জা পায় যে নামটা বলাটাও যেন ঠিক হবে না। আমি অনেক দাবা প্লেয়ার এখনো দেখছি নাম জিজ্ঞাসা করলে হাসে, তুমি কোন হাসে, মানে লজ্জা পায়। কারণ কি, তারা কথা না বলতে বলতে কথা ভুলেই গেছে। আপনারা বুঝতে পারছেন? এই জন্য কথা বলবো আমি কোনোদিন আমি ভাবিও নাই। কিন্তু দেখেন আত্মবিশ্বাস কিন্তু আমাকে দিয়েছে। আমি একদিন ভাবলাম আমাকে সফল তো হতেই হবে, আর এই সফল হওয়ার যত গোপন কথা আছে সবার কাছে ফাঁস করে দেবো। এটা আর গোপন রাখা যাবে না, সবাই জানুক আসলে সফল এইভাবে হয়। হাউ ইউ ডু দ্যাট? আপনি এটা কিভাবে করবেন? আপনাকে কতগুলো চর্চার মধ্যে যেতে হবে। আমি মনে করি সবচাইতে শ্রেষ্ঠ চর্চা হচ্ছে বই পড়া। একসময় আমার মনে আছে বই পড়া গল্পটা যখন আমি পড়ি, সেটার মধ্যে লেখছিল যে মাছির এত বড় চোখ যে সে অনেক দূর জায়গা দেখতে পারে, তাই মাছিকে ধরা মুশকিল। অথচ মানুষ কিন্তু তার চেয়ে কম দেখে, কিন্তু মানুষ যদি বই পড়ে তাহলে তার একটা একটা করে অন্তর্চক্ষু খুলতে থাকে এবং সে সারা দুনিয়া দেখতে পায়। তাই বই পড়ার কিন্তু কোনো বিকল্প নাই। আপনি যদি এখন এই আত্মবিশ্বাসটা সৃষ্টি করতে চান, তাহলে সবচেয়ে ভালো হচ্ছে এই বিষয়ে সঠিক কিছু বই পড়া। ড্রিমস, স্বপ্ন। পৃথিবীতে যত বড় বড় ব্যক্তিত্বশালী লোক, যত প্রতিষ্ঠিত লোক, যত সফল ব্যক্তি আছে, সবার একটা গোপন সিক্রেট হচ্ছে এনারা অনেক বড় বড় স্বপ্ন দেখতেন। অল সাকসেসফুল পিপল হ্যাভ এ হিউজ বিগ ড্রিমস। যত সফল ব্যক্তি আছে, এই সফলতাই, এই সিক্রেটাই হচ্ছে ওনাদেরকে সফল করার জন্য মূল কারণ। আমি এই জন্য আপনাদেরকে ড্রিম দেখতে বলতেছি। আপনারা এখানে ড্রিম দেখেন, কারণ ড্রিম না দেখলে কিন্তু কাজ হবে না। আপনি ড্রিম দেখেন আজকে এখানে বসে, যে গতকালকে জয়েন করছেন তাকেও বলবো আপনি শুধু ড্রিম দেখেন যে আগামী 3 থেকে 4 বছর, বা একেবারে ফিক্স করে দেন যে আগামী 3 বছর সময়ের মধ্যে আমি ক্রাউন অ্যাম্বাসেডর হতে চাই,
আগামী 2 বছর সময়ের মধ্যে আগামী আগামী 2 বছর সময়ের মধ্যে আমি ডায়মন্ড এক্সিকিউটিভ হতে চাই, আগামী 1 বছর সময়ের মধ্যে আমি প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর হতে চাই। আপনি এভাবে সেট করেন, অসুবিধা কি? আপনার পক্ষে সম্ভব। সো ড্রিম অলওয়েজ ফলোজ দি রুলস অফ প্ল্যান অ্যান্ড অ্যাকশন। এখন ড্রিম দেখলেই হবে না, ড্রিমের কিন্তু কতগুলো রুল আছে। ড্রিমের অর্থ হচ্ছে আপনার একটা প্ল্যান থাকতে হবে আর সেটার সাথে অ্যাকশন থাকতে হবে, তাইলে কিন্তু ড্রিমটা সফল হবে। এবং আপনি শুধু বসে বসে ড্রিম দেখলে কিন্তু কাজ হবে না, বলে দিচ্ছি আবারও। ইট ফলোজ দি রুলস অফ প্ল্যান অ্যান্ড অ্যাকশন। প্ল্যান না থাকলেও কাজ হবে না, আমার প্ল্যান থাকলেও কাজ হবে না যদি অ্যাকশন না থাকে। দ্যাট দ্য নেক্সট ওয়ান ইজ দ্য অ্যাটিটিউড। ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর অ্যাটিটিউড। দেখেন, অ্যাটিটিউড হচ্ছে আপনি কিভাবে একটা জিনিসকে দেখেন, কোন দৃষ্টিতে দেখেন। ওই যে একটা কথা বললাম যে আপনি অর্ধ গ্লাস পানি পূর্ণ, অর্ধ গ্লাস পানি খালি, এটা হচ্ছে অ্যাটিটিউড অর্থ। আমাদের আর একটু সহজ বাংলা বললে আমি বলবো মন মানসিকতা। আজকে বাংলাদেশে যে মূল সমস্যাটা আপনারা কি কেউ জানেন? এটা কিন্তু খাদ্য সমস্যা নয়, এটা কিন্তু রাজনৈতিক সমস্যাও নয়, এটা অন্য কোনো সমস্যা নয়, এটা হলো মানসিকতার সমস্যা। এখন আপনার অ্যাটিটিউডকে আপনি দুই ভাবে রাখতে পারেন। একটাকে আমরা বলে থাকি নেগেটিভ অ্যাটিটিউড। অ্যাটিটিউড ইজ হাউ ইউ থিঙ্ক অ্যান্ড টক। আপনি কিভাবে কথা বলেন আর কিভাবে চিন্তা করেন, এটা হচ্ছে অ্যাটিটিউডের মূল বৈশিষ্ট্য। সো নেগেটিভ অ্যাটিটিউড উইল কিল ইউর হোলি স্পিরিট অ্যান্ড ড্রিমস। আপনার নেগেটিভ অ্যাটিটিউড কিন্তু আপনার যে একটা ভালো মন মানসিকতা আছে, আপনার যে একটা স্বপ্ন আছে, এটাকে ধ্বংস করে দিতে পারে। আর পজিটিভ অ্যাটিটিউড কি করবে? আপনার ইয়েগুলোকে ডেভেলপ করবে আরো। পজিটিভ অ্যাটিটিউড উইল রেজ ইউ আপ, বিল্ড ইউর ফিউচার অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্যারিয়ার। আপনার ফিউচার বিল্ড করবে, আপনার ফাইন্যান্সিয়াল ক্যারিয়ার ডেভেলপ করবে। এখন আমি প্রথমে বলেছি নেগেটিভ অ্যাটিটিউড, পরে বলেছি পজিটিভ অ্যাটিটিউড। এখন দেখেন, এই পজিটিভ অ্যাটিটিউডটা অবশ্যই আমি বুঝতে পারতেছি আমরা পজিটিভ অ্যাটিটিউডের পক্ষে, কিন্তু পজিটিভ অ্যাটিটিউডটা কিভাবে ডেভেলপ হয়? আবার অ্যাভেলেবল যারা এক্সপার্ট আছে, একজন ব্যক্তি যার সাথে আমার জীবনে কয়েকবার দেখা হয়েছিল, যিনি এই বিশ্বের শ্রেষ্ঠ অ্যাভেলেবল নেটওয়ার্কার, বিল ব্রিট, উনি বলেছিলেন in network marketing business success comes 99% from attitude and 1% from mechanism with marketing tag. আপনি অ্যাভেলাম কতটুকু জানেন এটা আপনাকে হেল্প করবে 1 ভাগ, কিন্তু 99 ভাগ হেল্প করবে আপনার অ্যাটিটিউড। যে কারণে আপনি দেখবেন অনেক এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউটর আছে, অনেক পিএইচডিও আছে, যারা পিএইচডি হয়ে গেছে এখনো প্ল্যানটা বুঝেও না, বুঝাতে পারে না, কিন্তু তার কিন্তু পিএইচডি হওয়াটা আটকাইতে পারে নাই। আবার অনেকে আছে এমন বিজনেসে এমন বুঝে আপনাকে বৈশা বুঝে গিলাই দিতে পারবে, শিখাই দিতে পারবে, এখন পর্যন্ত সিলভার হইতে পারে নাই। এর কারণ কি? ওনার কাছে আছে 1% মেকানিজম, তাই সিলভার হইতে পারে নাই। আর যিনি পিএইচডি হয়েছেন তার কাছে আছে 99% অ্যাটিটিউড, শুধু 1% এর ঘাটতি আছে, কিন্তু পিএইচডি হয়ে বসে রয়েছে। এই হচ্ছে মূল সিক্রেট। অবশ্যই কিন্তু দুইটা জিনিস থাকলে কোনো সন্দেহ নেই যে সে বেস্ট পিএইচডি, কোনো সন্দেহ নাই। বাট আমার কথা হচ্ছে অ্যাটিটিউড হেল্পস ইউ টু গ্রো ফাস্টার। আপনাকে তাড়াতাড়ি ডেভেলপ হওয়ার ব্যাপারে অ্যাটিটিউড হেল্প করে। প্ল্যান ফর নেটওয়ার্ক মার্কেটিং ওয়ার্কিং। এখন থেকে আপনি সপ্তাহে মিনিমাম 20 থেকে 25 ঘন্টা সময় অবশ্যই দেবেন। আর একটা জিনিস মনে রাখবেন, যতদিন না আপনারা নতুন যারা আছেন, যতদিন না প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর বা যেটাকে আমরা পিএইচডি বলি, ওই পর্যায়ে না যান, ততদিন পর্যন্ত চাকরিটা কখনোই ছেড়ে দেবেন না। এই পাগলামিটা অনেকে করে আমি দেখছি। কারণ আপনাকে দেখাইতে হবে যে চাকরির পাশাপাশি এটা করা যায়। আপনি বলবেন আমি চাকরি করে মাসে পাই 15,000 আর পার্ট টাইমে অ্যাভেলেবল থেকে পাই 50,000, কোনটা শুনতে ভালো লাগে? পার্ট টাইম একটা, তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। কিন্তু অনেকে করে কি, অ্যাগ্রেসিভলি চাকরিটা ছেড়ে দেয়। আর যার চাকরি নেই সে ফুল টাইম করেন, কোনো আপত্তি নাই, তার জন্য তখন এটা আরো সুবর্ণ সুযোগ নিজেকে গড়ার। তাহলে আগামী 2 বছরের মধ্যে আপনাকে ডায়মন্ড হইতে হবে। সেই ডায়মন্ড হওয়ার পরিকল্পনাগুলো কি চলেন দেখি। আপনাকে গাড়ি অ্যাচিভ করতে হবে আগামী 1 নভেম্বর 2010 সালের মধ্যে। তার আগে আপনাকে পিএইচডি হইতে হবে আগামী 2010 সালের মে মাসের মধ্যে। আপনাকে আগামী 2010 সালের ফেব্রুয়ারির মধ্যে প্লাটিনাম, আপনাকে 2009 সালের অগাস্টের 1 তারিখের মধ্যে হইতে হবে গোল্ড, আপনাকে 2009 সালের এপ্রিলের মধ্যে হইতে হবে সিলভার, এবং একদম কাছাকাছি এনে দিলাম অন্তত আগামী জানুয়ারি মাসের 1 তারিখের মধ্যে একটা সাইকেল অন্তত আপনাকে কমপ্লিট করে 12,600 টাকা কামাইতে হবে। তারও আগে একটা কাজ আছে আপনাকে। তারও আগে কি করতে হবে? এই আজ থেকে 6-7 সপ্তাহ পরে আপনাকে অন্তত কমপক্ষে স্পন্সর করতে হবে ব্যক্তিগতভাবে 12 জন, যে 3 সপ্তাহে, তাহলে সপ্তাহে 4 জন করে, 3 সপ্তাহে 12 জন। আর তারও আগে আপনাকে কি করতে হবে? 4টা বেসিক ট্রেনিং করতে হবে উইদিন দি নেক্সট 4 উইকস। আপনাকে কতগুলো ট্রেনিং করে নিতে হবে?
সো ডেভেলপ ইউর মার্কেটিং। আপনার মার্কেটিং মানে কি? মার্কেটিং অ্যান্ড সেলস কিন্তু এক জিনিস না। আপনাকে আপনার মার্কেটিং ডেভেলপ করতে হবে। সেটা কিভাবে? বেসিক নেটওয়ার্ক মার্কেটিং রুলস দিয়ে। দুইটা রুল আছে। একটা রুল হচ্ছে নিজের মাল নিজের থেকে কিনবো, আর একটা হচ্ছে একইভাবে কমপক্ষে একাধিক লোকের এই জিনিসটা শিখাবো যে ভাই আপনি এইভাবে কাজ করেন। এখন আপনি 6টা রুল ফলো করবেন। এখন থেকে 6টা রুল মনে রাখলে আপনার বিজনেসের সফলতা আসবে। রুল নাম্বার 1, আপনি এখন থেকে 500 পয়েন্টের পণ্য প্রত্যেক মাসে নিজে ব্যবহার করবেন শর্তহীনভাবে। প্রোডাক্ট ব্যবহার না করলে আপনি বুঝবেন না যে ব্যবসাটা কেমন। 2 নম্বর শর্ত হচ্ছে বা রুলস হচ্ছে নিজে আগে ট্রেনিং করবেন, বিভিন্ন রকমের ট্রেনিং না করে আপনি আরেকজনকে স্পন্সর করতে যায়েন না। কন্টিনিউয়াসলি গেট ট্রেনিং অন বেসিক প্রোডাক্ট, ম্যারাথন এন্ড টিম মিটিং। 3 নম্বর হচ্ছে আপনি শুধু কাউকে ডেকে এনে ঝোঁকায় দিয়ে না, এখানে জয়েন করেন না, তাকে স্পন্সর করেন। মানে কি? দায়িত্ব দিয়ে কাজ করেন। সেটা অর্থ হচ্ছে এই স্পন্সর দি ইন্টারেস্টেড পিপল বাট নট জাস্ট রিক্রুট এনিওয়ান ফর নাথিং। 4 নম্বর হচ্ছে আপনি তাদেরকে সিস্টেমটা শিখান, তাদেরকে শিখান তারা কিভাবে আরেকজনকে শিখাবে। এটার অর্থ হচ্ছে ট্রেন দেম, টিচ দেম হাউ টু টিচ আদার্স অ্যান্ড ডুপ্লিকেট সো অন। আর 5 নম্বরটা হচ্ছে একটা জিনিস মনে রাখবেন যে খামাখা কোনো জিনিস ঘটুক আপনার কপালে, আপনি এটা আশা করেন না, আপনি নিজে করেন। আপনি আশা করেন না যে আপনার ধান খেতে এমনি এমনি আল্লাহর রাস্তে ধান উঠে যাবে, বরং আপনি ধান চাষ করেন। এই কথাটা বুঝাতে চাইছি, ডোন্ট জাস্ট লেট ইট গো। এটা শুধু হইতে দিয়ে না, এটা করেন। করলে আপনি রেজাল্টটা বুঝবেন। ডোন্ট জাস্ট লেট ইট গো অর পাস বাই ইউ, রাদার মেক ইট হ্যাপেন। আর 6 নম্বরটা কি? কখনো ভুলো এই বিজনেস থেকে দূরে সরে যায় না। নেভার নেভার কুইট, বিকজ কুইটার নেভার উইন্স অ্যান্ড নেভার উইনার নেভার কুইট। এবং এই রুলগুলো রেখে আপনারা আগামীতে এখানে আপনাদেরকে 2 বছর পরে যারা বসে আছেন গ্যালারিতে, আমি 2 বছর পরে এখানে ডায়মন্ড হিসেবে সেলিব্রেট করতে চাই। যদি যদি ডায়মন্ড হিসেবে সেলিব্রেট হতে চান, একটা শর্ত আছে। সেটা হচ্ছে এখন থেকে নিজের পণ্য যাই থাকুক সেটাই ব্যবহার করবেন, এবং ইউ মাস্ট টিচ ইউর অ্যাসোসিয়েট ডুপ্লিকেট দি সিস্টেম। আপনার অ্যাসোসিয়েটকে অবশ্যই সিস্টেম ফলো করার ব্যাপারে অনুপ্রাণিত করবেন। এবং এখন থেকে চিন্তা করবেন কি জানেন? থিঙ্ক লাইক এ হোয়াট? ওই যে পজিটিভ থিঙ্ক বলছি, থিঙ্ক লাইক এ ডায়মন্ড। আপনি যখন ডায়মন্ড হিসেবে চিন্তা করবেন, আপনি ডায়মন্ড হবেন, এবং আপনি আপনার যে ড্রিম কার যেটা, সেটাও যেন আপনার অর্জিত হয়। আর এই পর্বে স্বাগত বক্তব্য নিয়ে এই মুহূর্তে মঞ্চে আসছেন ডিভিশনাল ডেভেলপমেন্ট অফিসার, ঢাকা বিভাগ, ডিডিও জাকির হোসেন কিসলু। আজকে এই হলের মধ্যে আমাদের আয়োজনে কমপক্ষে 2,500 থেকে 3,000 লোক উপস্থিত আছে। এই 3,000 লোকের জন্য আজকে আমাদের মনে হয় উত্তম সময় আমাদের প্রত্যয় ব্যক্ত করার, আমাদের শপথ নেওয়ার। আগামী 2012 সাল আসতে এখনো 4টি বছর। উনি আমাদেরকে যে ড্রিম দেখিয়ে দিয়েছেন, যে গোল সেট আপ করে দিয়েছেন, সেই গোল সেট আপে 4 বছরে যদি আমরা আজ থেকে শপথ নেই, প্রত্যেকের অবস্থান থেকে আগামী 2009 সালের ভিতরে পিএইচডি, 2010 সালের ভিতরে ডায়মন্ড এক্সিকিউটিভ, 2011 সালের ভিতরে ক্রাউন এক্সিকিউটিভ, 2012 সালের ভিতরে ক্রাউন অ্যাম্বাসেডর, তাহলে তো আমাদের মনে হয় এখান থেকে এটা সম্ভব, তাই নয় কি? এই মুহূর্তে আমরা একজন ডায়মন্ডের বক্তব্য শুনব। মঞ্চে আসছেন ডায়মন্ড এক্সিকিউটিভ সিরাজম মনির। জীবিত অনেক মানুষ আছে যাদের স্বপ্ন নেই, তারা হলো মৃত লাশের মতো। আমিও ছিলাম একদিন এরকম মৃত লাশের মতো, আমার কোনো স্বপ্ন ছিল না। টোটালি আমাকে স্বপ্ন জগিয়েছে এই ডেস্টিনি 2000 লিমিটেড। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি বলবো, আজকে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং গুরু যে বুঝগুলো দিয়েছেন, সেই বুঝগুলো নিয়ে যান, একদম বোকা সেজে দেখবেন আপনার ব্যবসা শুরু হয়ে গেছে। অনেকেই বলে ভাই দীর্ঘদিন যাবত আছি, নেটওয়ার্ক মার্কেটিং হয় না তো। আমি বলবো আসলে কি নেটওয়ার্ক মার্কেটিং করেন? আমি সিরাজম মনির 5টা সেন্টারে পিএইচডি, আরো 2টা সেন্টার রানিং চলছে, খুব দ্রুত একটা সিলভারে যাচ্ছি, আরো আরেকটা সেন্টার 2 সাইকেল চলতেছে, তার মানে 7টা সেন্টার রানিং অলরেডি। তো আমার কথা হলো নেটওয়ার্ক মার্কেটিং করলে হয় না, এইটা আমি সিরাজম মনির বিশ্বাস করি না। যদি এসে কেউ বলে ভাই আগুনে হাত দিছি, হাত পড়ে নাই, আমি সিরাজম মনির বিশ্বাস করি না। যদি বলে যে ভাই পানিতে ঝাঁপ দিছি, শরীর ভেজেনি, আমি সিরাজম মনির বিশ্বাস করি না। মধু খেয়েছি মিষ্টি লাগে না, আমি সিরাজম মনির বিশ্বাস করি না। কারণ আগুনে হাত দিলে হাতটা পুড়ে যাবে, পানিতে ঝাঁপ দিলে শরীরটা ভিজে যাবে। মধু খেয়েছেন মিষ্টি লাগে না,
মুখে না দিয়ে কপালে মেখেছেন, মুখে দেননি, তাই আপনার মিষ্টি লাগে না। নেটওয়ার্ক মার্কেটিং করতে আসছেন বন্ধুরা, নেটওয়ার্ক মার্কেটিং করতে আসছি, সফলতা চাই। সর্বপ্রথম বোকা হয়ে যায়, নিজের যত বুঝ আছে সব বুঝগুলো আজকে থেকে ফেলে দেন, বোকা হয়ে যান, দেখবেন মধু খেলেও মিষ্টি লাগবে, আর আগুনে হাত দিলে হাতটা পুড়ে যাবে। নেটওয়ার্ক মার্কেটিং করতে আসবেন, করলে ব্যবসা হবে। ধন্যবাদ সিরাজুল মনিরকে চমৎকার বক্তব্য দেওয়ার জন্য। এই মুহূর্তে আমরা আরো একজন ডায়মন্ডের কথা শুনবো, সংক্ষিপ্ত অনুভূতি। মঞ্চে আসছেন খন্দকার বেনজির আহমেদ, ডায়মন্ড এক্সিকিউটিভ খন্দকার বেনজির আহমেদ। উন্নতি করার জন্য খুব বেশি আপনার মাথা খাটানো দরকার নাই। আমি মনে করি সিনসিয়ারিটি দরকার, এবং সেই সাথে খুব ভালোভাবে আপনার আন্তরিকতার সাথে কাজ করা দরকার। আমার যেটা মনে হয়, আপনারা যারা এখানে আছেন, আমি মনে করি যে আপনাদের এত বেশি বোঝার দরকার নাই। আপনার যিনি অ্যাক্টিভ আপলাইন আছেন তাকে আপনি ফলো করেন, যিনি অ্যাক্টিভ আপলাইন আছেন তিনি তার পিএইচডি কে ফলো করেন, আর যিনি পিএইচডি আছেন তার ডায়মন্ডকে ফলো করেন। কারণ আমি এই কারণে বলছি যে আপনারা আপনার অ্যাক্টিভ আপলাইনের হাত ধরে রাখেন, অ্যাক্টিভ আপলাইন সে তার পিএইচডির হাত ধরে রাখবে, আর পিএইচডিরা তার মানে তার সুপার আপলাইনে যে ডায়মন্ড আছে তার হাত ধরে রাখবে, আর ডায়মন্ডরা ইনশাল্লাহ রফিকুল আমিন সাহেবের হাত ধরে রাখছে। আর রফিকুল আমিন সাহেবের হাত, আমি বলতে পারি বাংলাদেশে অর্থনৈতিক বিষয়ে এবং এই দারিদ্র কবলিত বিষয়ে রিজিকের ফেরেশতা হিসাবে আল্লাহ তাআলা তার আল্লাহর হাত তার হাতে ধরা আছে রিজিকের ফেরেশতা হিসাবে। ইনশাল্লাহ কোনো ভয় নাই, এই নৌকাটা যাবেই যাবে সেই তীরে। ইনশাল্লাহ আমরা আশা করি যে উনি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন ইনশাল্লাহ সাকসেসফুল হবে এবং সাকসেসের তীরে আমরা যাব। দীর্ঘ 8 বছরের ইতিহাস, দীর্ঘ সময়ের পরিশ্রম করার মাধ্যমে ডায়মন্ডশিপ অ্যাচিভমেন্ট, এটা আমি আপনাদের সামনে অল্প সময় ব্যাখ্যা দিতে পারবো না। তবে আমি 8 বছর কাজ করে ডাবল ডায়মন্ড, দুইটি সেন্টার থেকে ডায়মন্ড হয়ে দুইটি গাড়ি কোম্পানি থেকে অ্যাচিভ করে একটা সংক্ষিপ্ত কারিকুলাম পেয়েছি, সংক্ষিপ্ত একটা টিপস পেয়েছি আমার অভিজ্ঞতা থেকে নেয়া, আমার জীবন থেকে নেয়া, যে এইটা করলে ডায়মন্ড হওয়া খুব সহজ। সেটা কি বলবো? সেটা অবশ্য 30 সেকেন্ডে বলা সম্ভব। সূত্রটা সহজ, সেটা হলো কাজ করলে কাজ হয়, বাস। এবং কাজ করলে ডায়মন্ড হওয়া যায়। আর একটা সহজ সূত্র, কাজ না করলে কাজ হয় না। এজন্য আমি সবাইকে বলবো, আমি ডায়মন্ড হওয়ার জন্য অনেক বেশি কাজ করেছি। কাজ করার সংখ্যাটা কি? আজকের এই ট্রেনিং থেকে যদি কোনো আউটপুট আমরা নিতে চাই, তাহলে এই জিনিসটা আমাদের বাস্তবায়ন করতে হবে, সেটা হলো কাজ করতে হবে। কাজ করার সঙ্গে আমরা বলি আমি তো কাজ করছি 2 ঘন্টা 3 ঘন্টা, না, কাজ করতে হবে যতক্ষণ আমার কাজ করার এনার্জি আছে আমি তো করবই। আমি যখন কাজ করে টায়ার্ড হয়ে যাব তারপরও 2 ঘন্টা কাজ করতে হবে, তাহলে এটাকে বলে কাজ করা, আদারওয়াইজ কাজ করা না। কাজ করতে করতে আপনি অসুস্থ হয়ে বমি করে দিবেন, এটাকে বলে কাজ করা। এইভাবেই আমরা কাজ করেছি। কাজ করে করে এমন গরম, গাড়ির মধ্যে বসেছি, ঘুম চলে আসছে, ঘুমায় পড়ছি, এটাকে বলে কাজ করা। এবারে আরো একজন সফল ডায়মন্ডের কথা শুনবো, অত্যন্ত সফল একজন ডায়মন্ড এক্সিকিউটিভ কে এম ফরহাদ। কেন এখানে ডায়মন্ড হলাম এটা চিন্তা করতে করতে হঠাৎ করে একটা গল্পের কথা মনে পড়লো। একবার এক শিক্ষক তার ছাত্রকে বলছে যে এরে তুই যদি বাইর থেকে আওয়ানোর সময় পথের মধ্যে 2 ব্যাগ দেখোস, তাহলে তুই কোনার নিবি? একখান ব্যাগের মধ্যে ধরানোর টাকা আছে আর একখান ব্যাগের মধ্যে বই আছে, তুই কোনার নিবি? তো ওই ছাত্র নির্দ্বিধায় বললো, স্যার আমি টাকার ব্যাগ দিব। আরে ব্যাগ কল, আমি হইলে ওই বইয়ের ব্যাগ নিতাম। হ স্যার ঠিকই কইছেন, যার যেটার অভাব। তো এখানে আমি এখানে ডায়মন্ড হতে পেরেছি এই কারণে, যেহেতু আমার সফলতাটা অভাব ছিল এবং এটা আমার চাওয়া ছিল, সেই জন্য আমি এখানে আসতে পেরেছি। তাই আপনাদেরকে বলবো, যাদের সফলতার এখন অভাব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সম্ভব এখানে আসা। এবং এই জায়গাতে আসার জন্য বেশি কিছুই করিনি। আমার মনে পড়ছে যখন আমরা চৌধুরী কমপ্লেক্সে
এমডি সাহেবের ট্রেনিং দেখতাম, আমার সাথে আরো কিছু বন্ধু বান্ধব ওনার ট্রেনিং এ উপস্থিত। তো উনি যখন স্বপ্ন দেখাতেন যে আপনারা, আমাদের সময় তো সপ্তাহে 18,000 ছিল, তো উনি বলতো যে আপনারা সপ্তাহে 18,000 টাকা ইনকাম করবেন, এভাবে মাসে 72,000 টাকা ইনকাম করবেন, আপনারা সিলভার হবেন, গোল্ড হবেন, মালয়েশিয়া যাবেন। তো পিছন থেকে কিছু লোক দেখতাম যে মুখে হাত দিয়ে হাসতেছে। তাই আমি প্রোগ্রাম শেষে বললাম যে ভাই হাসলেন কেন? আরে দেখেন না ভাই কেমন ব্যাক করলো আমাদেরকে পাইছে। ওনাদের নিজেদের বসার কোনো চেয়ার নাই, এই যে দেখেন ওনাদের চেয়ারের হাতল ভাঙা। আপনার ডিস্ট্রিবিউটাররা বসে যে একটু কথাবার্তা বলবে, এই ধরনের বসার ব্যবস্থাপনা নাই। আর কিনা আমাদেরকে স্বপ্ন দেখা দিচ্ছে আমরা নাকি 72,000 টাকা মাসে ইনকাম করব। তো এই জন্য হাসি আসবে না ভাই, বলেন দেখি। তো আমি তখন এই কথাগুলি ঠিক বুঝতে পারিনি। আমি শুধু একটা জিনিসই বুঝতে পেরেছিলাম যে মোহাম্মদ রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেন এবং আরো যারা এখানে কর্মরত আছেন তাদের সাথে বিশেষ করে আমি আমার একটু সাবধানতা অবলম্বন করার জন্য আমার থার্ড ব্রাদার, উনি হচ্ছেন আমাদের ফ্যামিলির মধ্যে সবচেয়ে বেশি ব্রিলিয়েন্ট আর কি বলা হয়ে থাকে, তো তাকে নিয়ে এসেছিলাম। এনে আমিন ভাই এবং হোসেন ভাইয়ের সাথে, গোফরেন ভাইয়ের সাথে দেখা করালাম। উনি হচ্ছেন ডাক্তার, যে একটু দেখেন তো ভাই এই যে এই বিজনেসটা এটা কেমন অবস্থান। তো উনি দেখে দেখে বললো যে আচ্ছা ঠিক আছে, ব্যবসাটা তো ভালোই মনে হলো এবং লোকগুলিকেও ভালো মনে হলো, তারপরে একটু সাবধানে করিস আর কি, মানে এরপরে একটু সাবধানতার ব্যারিয়ার আছে। তা আমিও আর দেরি না করে করলাম কি, যে ঠিক আছে আপনি যেহেতু ভালো বললেন তাহলে আপনি আগে জয়েন করেন। ওনাকে জয়েন করে রাখলাম। এখানে মেইন বিষয়টা হচ্ছে আমি যেটা বলছিলাম যে ওই যে উনি বলে গেছেন যে লোকগুলিকে ভালো মনে হচ্ছে তুই করতে পারিস, যেহেতু লোকগুলি ভালো তাদের কথাটাকে বিশ্বাস করে করা শুরু করলাম। আর আজকে সেই বিশ্বাসের রেজাল্ট আপনারা নিজেরাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ডেস্টিনি সেলস ট্রেনিং সেন্টারের সম্মানিত সিইও জনাব আশরাফুল আমিন। ডেস্টিনি 2000 লিমিটেড একটি নাম, একটি স্বপ্ন, যে স্বপ্নকে বুকে ধারণ করে সেই 2001 সাল থেকে আমরা কাজ শুরু করেছিলাম। মাননীয় প্রধান অতিথি, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে বর্তমানে এই প্রতিষ্ঠানে 20 লক্ষাধিক ক্রেতা পরিবেশক আছেন যারা নিজেদেরকে উৎসর্গ করেছেন দেশ গড়ার কাজে। 8 বছরের এই প্রতিষ্ঠানে কাজ করা থেকে আমার মাঝে যে মূল্যবোধটা তৈরি হয়েছে, আমি ডেস্টিনি 2000 লিমিটেডের ডিস্ট্রিবিউটারদেরকে আর ক্রেতা পরিবেশক বলি না, আমি তাদেরকে বলি তারা প্রত্যেকে হচ্ছে বাংলাদেশকে গড়ার এক একজন কারিগর। ডেস্টিনি 2000 লিমিটেড আমাদেরকে অর্থ উপার্জন করা শিখিয়েছে হালাল ভাবে অর্থ উপার্জন করা শিখিয়েছে, রাষ্ট্রকে তার রাজস্ব প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন করা। তাই আমরা যারা 600 টাকাও আয় করেছি, আমরা তা গভর্নমেন্টকে আমরা আমাদের রাজস্ব যেটা 53E অনুযায়ী আমরা 7.5% আমরা ট্যাক্স দিয়েছি। আপনার অবগতির জন্য জানাচ্ছি, ইতিমধ্যে এই প্রতিষ্ঠানের ক্রেতা পরিবেশকরা 23 কোটি টাকারও বেশি টাকা ভ্যাট ট্যাক্স হিসেবে প্রদান করেছে বাংলাদেশ সরকার। মাননীয় অতিথি, যেই সংগঠনটির মাধ্যমে, যেই প্রতিষ্ঠানটির মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের আয়োজন, এই প্রতিষ্ঠানটি প্রতি মাসে সারা বাংলাদেশে ছোট বড় মোট 1300-টিরও বেশি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে থাকে, যেখানে 3 লক্ষাধিক ক্রেতা পরিবেশক দেশ গড়ার সৈনিকরা দীপ্ত কণ্ঠে 2012 সালকে বেকার মুক্ত বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করে। এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ডেস্টিনি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী, স্বাস্থ্য বিষয়ক গবেষক ও লেখক জনাব মোহাম্মদ আলমাসুর রহমান। জনাব মোহাম্মদ আলমাসুর রহমান। ডেস্টিনি হেলথ কেয়ার কাজ করে যাচ্ছে ডিস্ট্রিবিউটরদের সুস্থতার জন্য। প্রচলিত চিকিৎসার সাথে সাথে আমাদের এখানে অল্টারনেটিভ চিকিৎসার ব্যবস্থা রয়েছে। যোগা, প্রাণায়াম, লাইফস্টাইল, এইসব চিকিৎসার মাধ্যমে আজ সারা পৃথিবীতে স্বাস্থ্য সুরক্ষার কাজ করছে। ইউরোপ, আমেরিকা, আপনি যেখানে যাবেন তারা সবসময় লাইফস্টাইলের কথা বলবে, ওষুধ দেবে না। তারা যোগার কথা বলবে, তারা প্রাণায়ামের কথা বলবে, তারা এক্সারসাইজের কথা বলবে। এই সব পদ্ধতিগুলো ডেস্টিনি হেলথ কেয়ার কিন্তু কাজ করে যাচ্ছে।
এমনকি ডেস্টিনির যে স্বাস্থ্য প্রোডাক্টগুলো, যত হেলথ প্রোডাক্ট, তার প্রত্যেকটা গবেষণা হয়, ডিসকাশন হয়, সবকিছু ডেস্টিনি হেলথ কেয়ারে। আমাদের যেসব হেলথ প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে যে কোনো প্রশ্ন, এটার কি কি কাজে লাগে, কোন কোন রোগের ক্ষেত্রে কাজে লাগে, কোন কোন রোগের ক্ষেত্রে কিভাবে কাজে লাগে, কতটুকু খেতে হয়, কিভাবে খেতে হয়, এবং স্বাস্থ্য সেবায় এর গুরুত্ব, সবকিছু কিন্তু ডেস্টিনি হেলথ কেয়ার থেকে আপনি ইনফরমেশন পাবেন। এবারে মঞ্চে আসছেন পরিচালক ক্রয় ডেস্টিনি 2000 লিমিটেড জনাব মেজবাউদ্দিন স্বপন। আমাদের দেশের প্রতি একটা বিরাট কর্তব্য পালন করতে হবে, কারণ আপনার সন্তানরা যেন আপনাকে কোনো খারাপ দৃষ্টিতে না দেখতে পারে, সেই কাজটা আপনাকেই করতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, যেমন 52 ভাষা আন্দোলনে দাদার বয়সী যারা ছিলেন তারা আমাদের মাতৃভাষা এনে দিয়েছে, বাবার বয়সী যারা ছিলেন তারা আমাদের দেশ স্বাধীন করে দিয়ে গেছেন, কিন্তু আমাদের বড় ভাইয়েরা পরস্পর 3-4 বার দুর্নীতির প্রথম স্থানে এনে দিয়েছেন। এই দুর্নামটা আমাদেরকে এই দুর্নামটা উঠিয়ে বাংলাদেশকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে এবং এই দেশটা সবচেয়ে ভালো দেশ হিসেবে আমাদের প্রমাণ করতে হবে, সেটা 2012 সালের মধ্যে। এবং আপনাদের সহযোগিতা, আমরা কোনো উন্নত দেশের চেয়ে পিছিয়ে আছি না। আমার জানা মতে আমেরিকার মেক্সিকো শহরে এরা 26 লক্ষ গাছ রোপণ করে পৃথিবীর প্রথম স্থান অধিকার করেছে। এক বছরে 26 লক্ষ গাছ রোপণ করেছে। আমরা এবছর 25 লক্ষ প্লাস গাছ রোপণ করেছি। আগামীতে এটা ওভারটেক করে ফেলবো আপনাদের সহযোগিতায়। আর বোর্ড থেকে আর একটা যে সিদ্ধান্ত হয়েছে যে আমরা প্রত্যেক ডিভিশনে বাংলাদেশের যতগুলা ডিস্ট্রিক্ট আছে, যতগুলা জেলা আছে, আমরা প্রত্যেক জেলায় একটা করে বাগান করব, সেই বিষয়ে আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি। এবারে মঞ্চে আসছেন চিফ এক্সিকিউটিভ অ্যাডভাইজার মার্কেটিং অ্যান্ড ট্রেনিং মোহাম্মদ গোফরানুল হক। যারা আমরা এসেছি সকলে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। সেই উদ্দেশ্যটা যদি একটা শব্দতে বলি, সেটা হলো আমরা সবাই সফল হতে চাই। আর এই সফলতার জন্য বর্তমান বিশ্বের সবচেয়ে যে বড় ক্যারিয়ার, প্রেস্টিজিয়াস ক্যারিয়ার, সেটাই হলো সেলস এন্ড মার্কেটিং ক্যারিয়ার। আমরা হয়তো কল্পনা করতে পারি না, কারণ আমরা ছোট্ট একটা প্রবেশপত্র নিয়ে এই এমএলএম ইন্ডাস্ট্রিতে ডেস্টিনি 2000 লিমিটেডে আমরা প্রবেশ করেছি। এটার মূল্য যে কত বড়, এটা হয়তো আমরা এখানে আমরা তুলে ধরতে বুঝতে পারি না যে আসলে কত বড় একটা প্ল্যাটফর্মে আমরা পা রেখেছি এবং বিশ্বব্যাপী এটার অবস্থান কোথায়। আপনারা হয়তো অনেকে জানেন, এই মাসের 8 থেকে 10, 8, 9, 10 এই 3 দিন ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলস অ্যাসোসিয়েশনের 13তম ইন্টারন্যাশনাল কনভেনশন হয়ে গেছে সিঙ্গাপুরে, এবং বাংলাদেশ থেকে আমি সেখানে উপস্থিত হয়েছি। 59টা দেশের এই ডাইরেক্ট সেলস এবং এই এমএলএম কোম্পানির অ্যাসোসিয়েশনগুলো সেখানে হলো আপনার পার্টিসিপেট করেছে। বিশেষ করে যারা এমএলএম এবং ডাইরেক্ট সেলসে আছে, তাদের সবচেয়ে যোগ্যতা যেটা, সেটা হলো তারা কনফিডেন্ট এবং তারা নিজেরা সেলফ ডেভেলপমেন্ট তাদের অনেক উঁচুতে থাকে এবং তারা যে কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে সেই অ্যাসাইনমেন্ট তারা তুলে আনতে পারে। এবং বলা হয়েছে যারা সফল এই সেলসের এই আর্ট, এই শিল্পটাকে আয়ত্ত করতে পারবে, তারা তাদের পার্থিব জীবনের কোনো কেরিয়ারে যেখানে যাক সেখানে কোথাও তারা পিছপা হবে না এবং সেখানে বিফল তারা হবে না। আর ওয়ার্ল্ড ওয়াইড বর্তমানে স্বীকৃত এবং পরীক্ষিত সবচেয়ে এই শক্তিশালী মাধ্যমটা হলো, প্ল্যাটফর্মটা হলো এমএলএম ডাইরেক্ট সেলস। বাংলাদেশে নিঃসন্দেহে সেটা ডেস্টিনি 2000 লিমিটেড। এবারে মঞ্চে আসবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, বিখ্যাত কবি লিলি হক। স্বপ্ন আমার স্বপ্নই রবে, সফল কেন হবে না? স্বপ্ন মোদির করব সফল, ব্যর্থ হতে দেব না। আজ থেকে এই যে প্রেম প্রেম খেলা, ডেস্টিনি আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। আজ থেকে 6 বছর আগে ডেস্টিনির সাথে আমার ভালো লাগা থেকে ভালোবাসার বিনিময়। আজ সকালে আমি যখন ঘর থেকে বেরোবো, তখন দেখলাম আমার বিছানায় প্রেমের কবিতা থাকে, শ্রেষ্ঠ কবিতার বই থাকে, নির্বাচিত কবিতার বই থাকে, আর পাশে থাকে উচ্চাকাঙ্ক্ষার একটি ম্যাজিক, সেই বইটি তুমিও জিতবে, সেই বইটি
আর থাকে ডেস্টিনির পণ্য লেখা আছে সেই নামগুলো। আমি ঘর থেকে বেরোবার সময় বইগুলো স্পর্শ করে বের হই। আজ আমি একটি বই খুঁজে পাচ্ছিলাম না, সেটি হলো ওই যে আজাদ রহমানের প্রচ্ছদ এবং ডেস্টিনির পণ্যের যে সুভিনিয়ার টাইপের যে বইটি আর কি। আমি আমার হাজবেন্ডকে বললাম, প্লিজ তুমি ঘর থেকে বেরোবে না, বইটি খুঁজে বিছানায় রেখে যাও। এর কারণ একটি, উদ্দেশ্য একটি, আমরা পতাকাকে ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি, আমরা জাতিকে ভালোবাসি, আর এজন্যই প্রয়োজন ডেস্টিনিকে ভালোবাসা। আমার ডান হাতের অনামিকায় কলমকে চুম্বনের স্বাগত জানিয়ে আমি অপেক্ষা করছি, আর অটবির চেয়ারে বসে আমি লিখতে চাই না কবিতা। আমি ডেস্টিনি রোপণ করা গাছের ফার্নিচারে বসে, ওই টেবিলে বসে আমি কবিতা লিখব, ওই চেয়ারে বসে আমি ডেস্টিনির পরিকল্পনা করব। এবারে আমাদের একজন সম্মানিত অতিথির শুভেচ্ছা বক্তব্য শুনবো। মঞ্চে আসবেন বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের সম্মানিত উপসচিব মোহাম্মদ ইব্রাহিম খলিল। আমি যখন মাঠে ছিলাম তখন শুনেছিলাম যে ডেস্টিনি একটি এনজিও, কি একটি বৃক্ষরোপণের জন্য গ্রামে কাজ করছে নিয়ে আমাদের কাছে অনেক অভিযোগ এসেছিল। সে থেকে ডেস্টিনি সম্পর্কে ধারণা নেয়ার জন্যই মূলত আজকের এই সুযোগটি নেয়া। আর এই সুযোগ নেয়ার জন্য ডেস্টিনির কয়েকজন ছোট ভাই যারা ডেস্টিনিতে কাজ করছেন তারা আমাকে উৎসাহিত করেছেন বটে। এবং কাকতালীয়ভাবে আরেকটি ঘটনা ঘটে গিয়েছে। আমারই ছোট ভাই যিনি বিদেশে থাকেন তিনি ডেস্টিনির সাথে জড়িয়ে পড়েছেন এবং তিনি টেলিফোনে আমাকে বললেন যে আপনি একটু এই ডেস্টিনির প্রোগ্রামে গিয়ে এটা সম্পর্কে একটু জানার চেষ্টা করেন। আমি আজকের এখানে এসে আমি মূলত অভিভূত হয়েছি এ কারণে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে 37 বছর আমরা অতিক্রম করেছি। বাংলাদেশের চারিদিকে, ইভেন কি বাংলাদেশের বাহিরে, বাংলাদেশ সম্পর্কে আমরা সর্বত্রই ঋণাত্মক কথাবার্তা শুনে থাকি। বাংলাদেশ একসময় শুনেছি তলাবিহীন ঝুড়ি, বাংলাদেশ দুর্যোগে আক্রান্ত একটি দেশ, এখানের মানুষ পানির মধ্যে বসবাস করে, রোগ শোকে সব সময় কাতর। সেরকম অবস্থার মধ্যে 37 বছর পরে এরকম একটি সমাবেশে যেখানে সহস্রাধিক এই বাংলাদেশের যোগ্য নাগরিক উপস্থিত, সেখানে অনেক পজিটিভ কথা, অনেক ধনাত্মক কথা, আশার বাণী শুনেছি। এটা শুনেই মূলত আমি অভিভূত হয়েছি। এই মুহূর্তে মঞ্চে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ডাক্তার গোবিন্দ চন্দ্র দাস। মিস্টার রফিকুল আমিন যে কতগুলি কথা বলে গেলেন, সেই সূত্র ধরে আমি বলছি তিনি যে কতগুলি কথা বলেছেন আসলে কিন্তু প্রত্যেকটা কথা সত্য। যেমন আপনি কিছু করতে হলে যে আপনি থিঙ্কিং, চিন্তা, বিলিভ, অ্যাটিটিউড, এগুলো যদি আপনি সুদূর প্রসারী ভালো না থাকে আপনার দ্বারা কোনো কিছু কাজ হবে না। এবং সে অনেক কথা বলে গেছে যে আমি এটা পারবো না, তার আসলে সে পারবে না। আর যে মনে আমি করব সেটা কিন্তু করা সম্ভব। তার আমি দু একটা আমার ব্যক্তিগত জীবন থেকে আমি আপনাকে বলছি। আমি বেসিক্যালি ছিলাম শিশু বিশেষজ্ঞ। তখন আমি কনসার্ন হিসাবে ব্রাহ্মণবাড়িয়াতে কর্মরত। তখন আমার মাথায় ঢুকলো যে বাংলাদেশে শিশু বিশেষজ্ঞ বহুত আছে, কিন্তু আমি যে একটা সাবজেক্ট করেছি অ্যাজমার উপরে ক্লিনিক্যাল ইমিউনোলজি, এই সাবজেক্ট বাংলাদেশে কোনো জায়গায় নাই। তখন আমি এটা বিভিন্ন যোগাযোগ করতে করতে তখন আমি স্পেন সরকারের একটা স্কলারশিপে ওখানে আমি প্রশিক্ষণ নিই। এবং এই যে বললাম যে চিন্তা না করলে কিন্তু হবে, চিন্তা ব্রেনের মধ্যে চিন্তা করলে সেই তখনই আপনার একটা উদ্বোধন হবে এবং তখন করতে পারবেন। যাক, আমি সেই স্পেন থেকে কোর্স করার পরে তখন আমার পোস্টিং হয় শিশু বিশেষজ্ঞ হিসাবে ফরিদপুর মেডিকেল কলেজ। আমি খুব ভালো ছিলাম ওই জায়গায়, আমি ওই শিশু বিভাগে মেডিকেল কলেজে হেড ছিলাম, প্র্যাকটিস ভালো, আমি হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, সব দিক দিয়ে রমরম অবস্থা। তখন আমার মাথায় ঢুকলো এই ফরিদপুরে থাকলে হবে না, আমি যে স্পেন থেকে কোর্স করলাম এটা একটা ডিপার্টমেন্ট খুলতে হবে। কিন্তু তখন সবাই এটা মানে এই ডিপার্টমেন্টটা বাংলাদেশে নাই, কোনো জায়গায় নেই। সবাই হাসছে
যে কিভাবে একটা ডিপার্টমেন্ট খুলতে পারে। কিন্তু আপনারা শুনে খুশি হবেন, আমি প্রায় যদিও সময় লাগছে প্রায় প্রায় 1 বছরের মতো, আমি শহীদ সর্দি হসপিটালে সরকারি লেভেলে এই একটা ডিপার্টমেন্ট খুলতে পেরেছি এবং বাংলাদেশে একমাত্র ডিপার্টমেন্ট এই শহীদ সর্দি হসপিটালে, আর বাংলাদেশের কোথাও নাই। তো এই যে আপনার যে সুদূর প্রসারী যে চিন্তা স্বপ্ন, এইগুলি একমাত্র তখনই সম্ভব হবে যদি আপনি যদি শুধু চিন্তা করেন এবং সেটাকে যদি পজিটিভ অ্যাটিটিউড নিয়ে যদি অগ্রসর হন, আদারওয়াইজ নট। এবারে মঞ্চে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডিস্ট্রিক্ট গভর্নর ডিস্ট্রিক্ট, আমরা এখানে দেখতে পাচ্ছি 315 বি বাংলাদেশ, লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল খান। আমার একটা জিনিস মনে পড়ে যে আপনারা কি জানেন যে হানিফ সংকেত একটি ম্যাগাজিন অনুষ্ঠান করে। বাংলাদেশে কিন্তু আরো কয়েকটি ম্যাগাজিন অনুষ্ঠান হয়। একটু ব্যতিক্রম আমার দৃষ্টিতে লাগে হানিফ সংকেতের ম্যাগাজিনটি, বিকজ হানিফ সংকেতের ম্যাগাজিনটির ভিতর প্রতিটা অনুষ্ঠানে আমাদের শুধু হাসাই না, তার ভিতর কিছু মেসেজ থাকে, যে মেসেজগুলো কিন্তু চেষ্টা করে কনসার্ন ডিপার্টমেন্টগুলোকে দেওয়ার জন্যে। আর আজকে ডেস্টিনি এমন একটি বিজনেস নেটওয়ার্ক প্রতিষ্ঠান এসছে, সেটা শুধু লক্ষ্যটা শুধু বিজনেস নয়, কারণ আপনারা হলেন বিজনেস পার্টনার, সেই সাথে দেশের যে সমস্যা, সবচেয়ে বড় সমস্যা যেটা হলো বেকারত্ব, সেই জিনিসটাকে কিন্তু ডেস্টিনি সবচেয়ে, আমি মনে করি ব্যবসার চেয়ে তাদের সেবার কাজটা সবচেয়ে বেশি হচ্ছে। আজকে আসার পর যে রফিকুল আমিন সাহেব যে ট্রেনিং প্রোগ্রাম করালেন, আমার কাছে মাঝে মনে হলো শুধু ব্যবসা বা নিজেকে স্বাবলম্বী করা না, আমি যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখি, একজন সুস্থ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যে টাইম ফ্রেমটা করে দিয়েছে 1 সপ্তাহের, আমি কত ঘন্টা ঘুমাচ্ছি, কত ঘন্টা আমি কাজ করছি, কত ঘন্টা আমি ফ্যামিলিকে টাইম দিব, সোসাইটিকে টাইম দিব, বাকি অবশ্য সময়টা কতটুকু আমি করে দিব। আমি মনে করি তাদের যে চার্টটা শিডিউলটা রয়েছে, আমরা যদি এটা মেনে চলতে পারি, আমার মনে হয় একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবো। যেখানে আমি, কারণ মানুষ, আমরা যখন যুব সমাজটা ডিরেল কখন হয়, যখন অবসর সময় থাকে, হাতে কাজ থাকে না, তখন মাথায় কিন্তু বিভিন্ন খারাপ বুদ্ধিগুলো আসে। সুতরাং ডেস্টিনি এমন একটা জিনিস নিয়ে এসছে যে সেই অবসর সময়টাকে প্রপার ইউটিলাইজেশনের জন্য করে আপনার নিজেকে স্বাবলম্বী হওয়া যায়। এবারে আমরা আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির বক্তব্য শুনব। আজকে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন, বাংলাদেশে নিযুক্ত ইথিওপিয়ার রাষ্ট্রদূত, ওনার আরো বেশ কিছু পরিচয় আছে। উনিও আজকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু দিক নির্দেশনা আমাদেরকে দেবেন। আপনারা জানেন শতায়ু অঙ্গন, শতায়ু ফেডারেশন আছে, উনি এটার সম্মানিত প্রেসিডেন্ট, যারা 100 বছর বাঁচার অঙ্গীকারাবদ্ধ। এবং ওনার আরো যেটা পরিচয়, উনি আমাদের কর্মকাণ্ড দেখে অনেক সন্তুষ্ট হয়েছেন। উনি ঢাকা শহরে হাজার হাজার গাছ নিজে রোপণ করেছেন। মঞ্চে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরুজ্জামান। আপনাদের যে আত্মপ্রতিষ্ঠার যে আপনাদের ডিটারমিনেশন, যে কয়জন বক্তা আপনাদের পিএইচডি ডায়মন্ড, এ তো আমি আর শুনি নাই, এ তো শুনি নাই। এইগুলি কে আবিষ্কার করলো? এই সমস্ত শব্দ তো আর কোনো ব্যবসা বাণিজ্যে নাই। তাইলে দেখা যায় যারা এই ডেস্টিনিতে আছে, ব্রেন কাজ করতেছে। কে বা বক্তৃতায় রফিকুল আমিন সাহেব বলতেছিলেন যে ব্রেনটা হাতির মতো হইলে লাভ হবে না, ব্রেনটা ছোট হইলেও ব্রেনটা কাজে লাগাইতে হবে। আপনাদেরকে এমন ঔষধ দেওয়া হচ্ছে যে ব্রেনটা পুরোপুরি কাজে লাগতেছে। আমার বিশ্বাস, আই বিলিভ যে আপনারা কিছু করতে পারবেন। আই বিলিভ যদি বাইচা থাকি তাইলে 12 সালে আবার দেখা হবে। ডেস্টিনি সুন্দর পথ দেখাইতেছেন, যা প্রচেষ্টায় জ্বালাইয়া আছেন।
কর্মসংস্থান বেকার হইলেই বহু রকমের কুচিন্তা আসে। এই দেশে এত বেকার, এদেরকে আপনারা পারবেন কৃষির মাধ্যমটা যদি আপনারা বা মাছের মাধ্যমটা আপনারা গাছের মাধ্যম যেরকম ধরেছেন, মাছের মাধ্যম ধরেন, কৃষির মাধ্যম ধরেন এবং ইন্টেন্সিভ কাল্টিভেশন। এর মধ্যে খুব খুব চিন্তনীয় ব্যাপার হলো আমরা যেটা জেনেটিক মাল্টিপ্লিকেশনে বলি, মোহাম্মদ হোসেন সাহেবকে বলবো জেনেটিক মাল্টিপ্লিকেশন অফ সিডস। আপনি জানেন যে আমাদের যে সাইল ধান হইতো 7 মণ বিঘায় 30 ডেসিমেলে, সেখানে এখন 30 ডেসিমেলে ইরি হয় 30 মণ। 4 ডবল আমরা বাইচে আছি। 3.5 কোটি লোকের জায়গায় আমরা 15 কোটি লোক আছি, এখনো বাইচা আছি। ইনশাল্লাহ আমার মনে হয় বাইচা থাকবো। কিন্তু আপনি কৃষিতে এই যে জেনেটিক মাল্টিপ্লিকেশন অফ সিডস, শুধু সিডস নয়, জেনেটিক মাল্টিপ্লিকেশন অফ ফ্রুটস হইতে পারে, জেনেটিক মাল্টিপ্লিকেশন অফ এনি ফ্রুট, এনি ফুড, জেনেটিক মাল্টিপ্লিকেশন অফ ফিশ, জেনেটিক মাল্টিপ্লিকেশন অফ ইউর ট্রিজ। আমার সম্বন্ধে বলা হয়েছে যে আমি গাছ লাগাই। আমি মনে করি যে আমি বাইচা আছি আল্লাহর দান, এবং সেই বাইচা থাকার কারণে তার কাছে মুনাজাত করে আল্লাহ আমারে আরো দে, আরো সুযোগ দিয়ে একটা বড় চুরি নিয়ে করতাম পারি। এইটা না বইলা অন্তত কিছু গাছ লাগাই। এত কিছু গাছ লাগাইলে তবুও প্রতি মুহূর্তে নিঃশ্বাস নিচ্ছি, প্রতিটা মুহূর্ত বাইচা আছি অক্সিজেনের উপরে। সেই অক্সিজেন যে পয়দা করে গাছ, সে গাছ আপনারা লাগাইতেছেন, আপনারা ডিটারমিন। এর চেয়ে মহৎ কাজ, এর চেয়ে বড় কাজ চিন্তা করে দেখেন। যে অক্সিজেনটা না হইলে আমি বাঁচবো না, আমরা বাঁচবো না, সারা পৃথিবীর মানুষ বাঁচবে না। সেই অক্সিজেন যে দেয়, তার থেকে যদি 2 পয়সা 12 বছর পরে আসবে, কিন্তু প্রত্যেকের জানটা তো আপনি সুন্দরভাবে বাঁচায় রাখার জন্য আপনারা ডিটারমিন। এর চেয়ে বড় আল্লাহর কাজ, এর চেয়ে বড় কি আর হইতে পারে। সম্মানিত সুধী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে আজকে আমরা আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির বক্তব্য শুনব। এই মুহূর্তে মঞ্চে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ডেস্টিনি 2000 লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসাইন। আজকে আপনাদের উপস্থিতি প্রমাণ করেছে, প্রতিনিধি প্রমাণ করছে আপনারা এই দেশ, এই জাতিকে অর্থনীতি মুক্তি দিতে যাচ্ছেন। তবে আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যেমন গতকাল একটা কথা বলতে, গতকাল আমার বাসায় একজন মাছ ব্যবসায়ী এসে হাজির, এসে বলতেছে স্যার আপনারা নাকি ডিপোজিট নিচ্ছেন, গাছের ডিপোজিট নিচ্ছেন। এখানে কিন্তু আমরা বারবার বলছি, আপনাদেরকে জানাচ্ছি আপনারা এই কাজটা কখনো করবেন না। আমরা বলি নাই কোন লোক যেন এই সিস্টেমটা প্রতারিত না হতে পারে, কিন্তু আপনারা কিন্তু প্রতারণা কাজটা করছেন, কেউ বুঝে না বুঝে কাজটা করছেন। যিনি না বুঝে করছেন তাকে আমি বলতে চাই এই কাজটা কখনো করবেন না। অশিক্ষিত লোক কিন্তু মার্কেটিং এ পারবে না, তাদের জন্য আমাদের আগামী দিনে ইন্ডাস্ট্রিতে কাজে লাগাবো, সমস্যা নেই, তারা ওই কাজটা পারবে ভালো। যার একাডেমি নলেজ নাই সে এই মার্কেটিং পারবে না। এটা মার্কেটিং হচ্ছে কি ডুপ্লিকেশন ম্যাপ। আপনি আমাকে ডুপ্লিকেশন করছেন আর আপনাকে আরেকজন ডুপ্লিকেশন করছেন। একজন মাছ ব্যবসায়ী কিন্তু সে পারবে না, কিন্তু একজন অশিক্ষিত লোক পারবে না। তাদের জন্য কি কর্মসংস্থানের ব্যবস্থা করার দরকার নেই? আছে, সেটা হবে ইন্ডাস্ট্রি। 2012 সালে আপনাকে নিয়ে এই মঞ্চে দাঁড়িয়ে বলবো এই দেশ অর্থনীতি মুক্তি, বেকার মুক্ত দেশ। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের প্রোগ্রাম এইখানে আমি সমাপ্তি ঘোষণা। ধন্যবাদ সকলকে।